হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে তোমাদের জানাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমার আলোচ্য বিষয় তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে। প্রথমেই ছিল হচ্ছে তোমাদের চর্যাপদ, যেটা আমি আগেই আলোচনা করে ফেলেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং তারপরে তোমাদের আরেকটি বিষয় নিয়ে আজ আমি চলে এসেছি, সেটা হচ্ছে তুর্কি আক্রমণ। চর্যাপদ রচনার পর বাংলায় যে তুর্কি আক্রমণ হয়েছিল সেটা কখন হয়েছিল এবং তার কারণ এবং তার পরবর্তীতে সমাজ জীবনে কি প্রভাব পড়ে, ঠিক সেটা নিয়ে আজ আমার বক্তৃতা। তো দেখো, তোমাদের যা কিছু রয়েছে সিলেবাসের মধ্যে, সিলেবাস কিন্তু খুব একটা বেশি বড় নয়। তো যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, তো প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে থাকতে হবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা সেটাও আমাদেরকে বলতে হবে। এবং ক্লাসগুলো পরপর দেখে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের এখনো যারা নতুন নতুন কলেজে ভর্তি হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি নিয়ে, তারা কিন্তু একদম দেরি করো না। ক্লাস কিন্তু আমাদের 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো তোমাদের বিভিন্ন যে সাপ্তাহিক ক্লাস রয়েছে এবং নোটস দেওয়া দিবি, এগুলো সবকিছুই শুরু হয়ে গেছে। তো তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে। আমাদের যোগাযোগ নম্বর 62959162827076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিজ সম্পর্কে যা কিছু জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো। তাহলে চলো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমার আলোচনার বিষয় যেহেতু তুর্কি আক্রমণ কখন হয়েছিল এবং কেন হয়েছিল সেটা আগে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, বোর্ডে আমি লিখে দিয়েছি প্রত্যেকটা যেগুলো সূত্রগুলো আমি লিখে দিয়েছি এবং সেগুলো আজকে ব্যাখ্যা করব তোমাদের সামনে। তুর্কি আক্রমণ হয়েছিল আনুমানিক 1202 থেকে 1204। ঠিক আছে, তুর্কি আক্রমণ হয়েছিল 1202 থেকে 1204 খ্রিস্টাব্দের মধ্যে। এবং কে করেছিল তুর্কি আক্রমণ, কে করেছিল সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো, 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিন্তু ছদ্মবেশে বাংলায় প্রবেশ করেছিল। ইনি কিন্তু বাংলায় ছদ্মবেশে তিনি ঢুকে 17 জন সেনা নিয়ে কিন্তু আমাদের তুর্কি তারা কিন্তু বিজয় লাভ করেছিল বাংলায় ঢুকে। এবং প্রথমত তারা কিন্তু নবদ্বীপ আক্রমণ করে নিয়েছিল, আমাদের কোনো কিছু করার ছিল না। এবং সেই সময় কিন্তু রাজা ছিলেন লক্ষণ সেন। তিনি কিন্তু নিজেকে একেবারেই সেই তুর্কি আক্রমণের সময় কিন্তু সেই সময় নিজেকে রক্ষা করতে পারেননি এবং তিনি বাংলাকেও রক্ষা করতে পারেননি, যার জন্য তিনি পালিয়ে বেঁচেছিলেন কোনো মতো। তো এরকম একটা সময়ে সমাজ জীবনে একটা প্রভাব বা সাহিত্যে একটা প্রভাব কিন্তু পড়াটা খুবই স্বাভাবিক। তো কি এমন কারণ ছিল যার জন্য বাংলায় তুর্কি আক্রমণ হলো, চলো সেগুলো জেনে নিই। তুর্কি আক্রমণের কারণ আমি প্রথমেই দিয়েছি। দেখো, বাংলায় তৎকালীন সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় যে অবস্থা, যে বিশৃঙ্খল ঘটেছিল, সব দিক দিয়ে সুযোগ নিয়ে কিন্তু তুর্কিরা বাংলায় ঢুকে পড়েছিল এবং আক্রমণ করাটা তাদের খুবই সহজ হয়ে গিয়েছিল। এবং দ্বিতীয় কারণ দিয়েছি, এই সময়টাতে অর্থাৎ তোমার পাল সেন যুগে যে জিনিসটা আমরা দেখতে পাই, বিশেষ করে তোমার পাল রাজত্বে ধর্মসহিষ্ণু মনোভাব থাকলেও, এই সময়ে মানুষের মধ্যে ধর্মসহিষ্ণু মনোভাব থাকলেও পরবর্তীতে কিন্তু জাতিভেদ একটা ধর্ম বৈষম্যতাহীন অবস্থায় কিন্তু আমরা দেখতে পারি তাদেরকে। অর্থাৎ ধর্ম বৈষম্যতা কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল। প্রথম দিকে ধর্মসহিষ্ণু মনোভাব থাকলেও পরবর্তীতে ছিল না, যার একটা অন্যতম কারণ দেখা গেল যে তুর্কি আক্রমণ তারা কিন্তু দখল করলো বাংলা। তৃতীয়ত, সেন রাজত্বকালে প্রজা আর যারা রাজকর্মচারীরা ছিল তারা এতটা সাধনায় নিযুক্ত ছিল এবং ধর্মপ্রাণ ছিল যে তারা কখনো ভাবতেই পারেনি যে বাইরের কোনো দেশ থেকে যদি আমাদের বাংলায় আক্রমণ হয় তাহলে তারা নিজেদেরকে রক্ষা করবে কি করে। অর্থাৎ আত্মরক্ষার যে একটা কৌশল, সেই কৌশলটা কিন্তু তারা আয়ত্ত করতে পারেনি। এটাও ছিল, এই সুযোগটা নিয়েও কিন্তু তুর্কিরা খুব অনায়াসে বাংলায় ঢুকে পড়েছিল এবং আক্রমণ চালিয়েছিল। চতুর্থত, এই সময়ের যে এই মন্দিরগুলো শুধু ধর্মের জায়গা ছিল, ধর্ম সাধনার স্থান ছিল তাই কিন্তু নয়। ধর্মস্থান থাকলেও এই জায়গাগুলো ছিল হচ্ছে বিভিন্ন গুপ্ত যে ধন, সেই গুপ্ত ধনগুলো সুরক্ষিত রাখার ব্যবস্থা এই মন্দিরগুলোতেই ছিল। যে কারণে কিন্তু তারা এগুলোকে লুট করার জন্য সেই সময় কিন্তু তাদের আনয়ন হয়েছিল বাংলায়। এবং সেই সময়ের রাজা কিন্তু সুরক্ষিত ছিল না, সুরক্ষিত করতে পারেনি আমাদের এই বাংলাকে। যে কারণে তুর্কির আক্রমণে এই 4টা কারণ কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। মূল কারণ, যে 4টা কারণ ভালো মতো তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই সব কারণেই কিন্তু বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল। দেখো, সাহিত্য জীবনে যে প্রভাবটা পড়ে, বিরাট একটা বৈষম্য, যে সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ, দি ডার্ক এজ। তো এই সময়টাতে কোনো রকম কোনো সাহিত্য রচনা হয়নি,
তুর্কি আক্রমণের সময়কালে কিন্তু কোন রকম কোনো চর্যাপদের পরবর্তী সময় আমরা সময়টাকে বলি অন্ধকারময় যুগ, কারণ সাহিত্যে এই সময়টা ছিল দ্য ডার্ক এজ নামে পরিচিত। কোন রকম কোনো সাহিত্য এই সময় লেখা হয়নি এবং আমরা পাইনি। তো দেখো, তুর্কি আক্রমণ এবং তুর্কি আক্রমণের কারণ কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমি তোমাদের সামনে আলোচনা করবো তুর্কি আক্রমণের কি কি প্রভাব পড়েছিল। দেখো, সবকিছুরই যে খারাপ প্রভাব পড়ে তা নাই, কিছু কিছু ভালো প্রভাবও কিন্তু সমাজে রয়েছে, যেগুলো পড়েছিল সেগুলো তোমাদের সামনে এখন আলোচনা করব। এটা আলোচনা করার আগে তোমাদেরকে একবার বলে দিই যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে, এবং আমাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের কি করে, আমাদের ভালো মতো আরো কাজ করতে কিন্তু প্রেরণা যোগায়। তাই প্রত্যেকটা ক্লাস দেখো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তুর্কি আক্রমণের যে প্রভাবটা পড়েছিল, তুর্কি আক্রমণের যখন যে সাহিত্য জীবনে তো বললামই যে প্রভাব পড়েছিল খুবই, কিন্তু এর পরবর্তীতে সমাজে যে প্রভাবটা পড়েছিল, সমাজ জীবনে বাংলা সেই সময় মধ্যযুগের সূচনা লগ্নে ধরে রাখো, সেই সময়টাতে যে প্রভাবটা পড়েছিল, বাঙালি সমাজে বৈষম্য দূরীকরণ হয়েছিল, একটা ভালো জিনিস। প্রভাবের মধ্যে সবকটাই আমি পজিটিভ দিকগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে তুর্কি আক্রমণের প্রভাবে বাঙালি সমাজে একটা বৈষম্য ছিল, অর্থাৎ উচ্চবর্ণ নিম্নবর্গ আর্য, এই যে এই সমাজের মধ্যে কিন্তু বৈষম্যটা একেবারেই দূর হয়ে যায়। এবং এই সময় দুই হিন্দু বর্গের মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি যে মিল, একটা সমন্বয় সাধন হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের বিষয় ছিল। সাংস্কৃতিক মিলন কিরকম, নিম্নবর্গের যে মানুষেরা ছিল, সেই নিম্নবর্গের মানুষদের আর্যতর যে দেবদেবীরা ছিল, সেই দেবদেবীরা কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা তারা কিন্তু পূজিত হলো, তারা পুজো করলো। আমরা দেখতে পারি মধ্যযুগে তোমরা যদি মনসা মঙ্গল পড়ো, তো সেখানে তোমরা দেখতে পাবে চাঁদ সওদাগর কিন্তু আমাদের মনসা দেবীকে পুজো করছে, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। এরপরে দেখো 3 নম্বরে আমি দিয়েছি হিন্দু মুসলমান সম্প্রীতি। এই সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি সাধন ঘটেছিল। কিভাবে? এই সময় মুসলমানরা হিন্দুদের যা কিছু মানে যা কিছু তাদের লাইফস্টাইল ছিল, যা কিছু হিন্দুদের যা কিছু নিয়ম আচার যা কিছু ছিল, সবকিছুর সঙ্গে তারা যুক্ত হয়ে গিয়েছিল। তাদের যে একটা সেই তৎকালীন সময় যে তাদের আচার ব্যবহার এবং তাদের যা নানা রকম রীতি সমস্ত কিছু সবকিছুর সাথে কিন্তু তারা অভ্যস্ত হয়ে গেছিল তাদের সঙ্গে মিশে, অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা সম্প্রীতি সাধন ঘটেছিল। তো তুর্কি আক্রমণের ফলে যে কারণগুলো আমি তোমাদেরকে দেখালাম, যে বাঙালি সমাজে বৈষম্য দূরীকরণ, এছাড়াও তোমাদের বাঙালি এবং আমাদের দুই বর্গের হিন্দুদের মধ্যে যে একটা পুজোর যে ব্যাপার, যে এরা ওদের দেবীকে পুজো করছে, ওরা এদের দেবীর দ্বারা পূজিত হচ্ছে, এই যে সম্প্রীতিটা, এছাড়াও এই সাংস্কৃতিক মিলন এবং হিন্দু মুসলিম সংস্কৃতি, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই যে তুর্কি আক্রমণের ফলাফলে এবং এর ফলে যে প্রভাবটা পড়েছিল সমাজ জীবনে সেটা। তাহলে দেখো, তুর্কি আক্রমণ কবে হয়েছিল, তুর্কি আক্রমণের কারণ, তুর্কি আক্রমণের প্রভাব, এই সমস্ত কিছু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। পরবর্তীতে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার প্রত্যেকটা ক্লাস ফলো করো। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমি বারবার বলছি যে কমেন্ট বক্সে জানাবে, এবং দেরি না করে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হও। আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। 6295916282, আইটি নাম্বার 70737076398606। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। তাহলে আজ এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।